আয়না ঘর প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর বা ডিজিএফআই এবং র্যাব নিয়ন্ত্রিত গোপন বন্দিশালা। হাসিনার পতনের পর আয়নাঘরে নিরপরাধ বন্দীদের নির্যাতনের প্রসঙ্গ সামনে আসে, তবে এখনও গোপনই রয়ে গেছে বাংলাদেশ বিমান বাহিনীর ডার্ক রুম বা আয়নাঘরের প্রসঙ্গ, যেখানে বিমান বাহিনীর বহু কর্মকর্তা কর্মচারীকে বন্দী রেখে করা হতো নির্যাতন। বিমান বাহিনীর টর্চার রুম ফেরত কয়েকজন 15 মিনিটসকে জানিয়েছে সেই গোপন তথ্য। একসময় দেশের আকাশ রক্ষার শপথ নিয়েছিলেন তারা। জাতীয় পতাকা ছিল গর্বের প্রতীক। 10 জন সাহসী তরুণ যারা বাংলাদেশ বিমান বাহিনীতে নিয়োজিত ছিলেন নিষ্ঠা, দেশপ্রেম ও ধর্মীয় মূল্যবোধ নিয়ে। কিন্তু একদিন আচমকা তাদের জীবনে নেমে আসে অন্ধকার। দান করার মতো একটি নিরীহ মানবিক কাজের জন্য জঙ্গিবাদের তকমা পান তারা। 2021 সালের 19 অক্টোবর আমাকে আমার রুম থেকে, আমার রুমমেটদের সামনে থেকে দুইজন আমাকে এই গাড়িতে করে, জিপে করে আমাকে নিয়ে যায় বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটির অভ্যন্তরীণ যে টর্চার সেল, যেটাকে তারা ডার্করুম হিসেবে অভিহিত করে, ওই ডার্করুম যেটাকে আমরা আয়নাঘর বলতে পারি। তো 2021 সালের 18 অক্টোবর আমি একদিন অফিস চলাকালীন অবস্থায় বাংলাদেশ বিমান বাহিনীর অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা 1 নম্বর ফিল্ড ইউনিট হতে সার্জেন্ট ফজলে রাব্বি নামে একজন আসে। আমাকে বলে যে আমাদের সাথে যেতে হবে, আপনার সাথে কিছু জিজ্ঞাসাবাদ আছে। তো এরপরে আমার অফিস থেকে নিয়ে আসে এবং আমার রুমে নিয়ে যাওয়া হয়। এই 2021 সালের 30 নভেম্বর অফিস চলাকালীন সময়ে কাজ করার অবস্থায় আমাকে সেকেন্ড অফিসার হাফিজ, সার্জেন্ট এনাম, সার্জেন্ট সুমন, এই 3 জন ব্যক্তি আমার অফিসে আসে এবং আমার সহকর্মীদের সামনে থেকেই আমাকে বলে যে এনাম, আপনাকে কিছু সময়ের জন্য আমাদের সঙ্গে একটু যেতে হবে। করে সহকর্মীদের কিছু করার ছিল না, আমাকে যেতে বাধ্য হয়েছি আর কি। তো তাদের গাড়িতে করে আমাকে নিয়ে যায়। তৎকালীন বিমান বাহিনী প্রধান ইসলাম বিদ্বেষী শেখ আব্দুল হান্নানের নির্দেশে আমাকে সহ আমার আরও 9 সহকর্মীকে ডিজিএফআই অর্থাৎ আয়নাঘরে প্রেরণ করে। 2021 সাল শুরু হয় বিভীষিকা, আর এই বিভীষিকার সূচনা হয় একটি দান করার মধ্য দিয়ে। ইসলামিক স্কলার মুফতি জুবায়ের আহমেদ পরিচালিত একটি দাওয়া প্রতিষ্ঠানে দান করেছিল এই 10 জন। সেই অপরাধে বিমান বাহিনীর অভ্যন্তরীণ গোয়েন্দা ইউনিট একে একে গুম করে তাদের, কোনো ওয়ারেন্ট, নোটিশ কিংবা আইনি প্রক্রিয়া ছাড়াই। নিয়ে যাওয়ার পর আমি বুঝতে পারি আমার বিপক্ষে অভিযোগ হচ্ছে আমি মুফতি জুবায়ের আহমেদ সাহেবের মাদ্রাসায় গিয়েছিলাম। মুফতি জুবায়ের আহমেদের সাহেবের মাদ্রাসায় আমি কিছু টাকা আর্থিক দান করেছিলাম এবং ওনার সাথে একটা সম্পর্ক আছে। ওনাকে আসলে কিছু আর্থিক সহায়তা করা হয়েছিল, মানে আমি এবং আমার কয়েকজন বন্ধু মিলে, যে ওনার মাদ্রাসা ইসলামী দাওয়া ইনস্টিটিউট, যার মাধ্যমে উনি হলো নন মুসলিমদের ভেতরে দাওয়াতি কাজ করা, অথবা যারা আর্থিকভাবে দুর্বল, ইসলাম পালন করতে অনেকটা কষ্ট হচ্ছে, ইসলামের পথে আসার পরে ইসলাম চাকরি চলে যাচ্ছে, তো সেক্ষেত্রে তারা মানে চলতে পারতেছে না, তাদেরকে একটা আর্থিক স্বাবলম্বী করে দেওয়ার জন্য উনি একটা করতেন, ফান্ডিং নিতেন সবার কাছ থেকে। ওই হিসেবে আমরাও সেখানে ফান্ডিং করা। আসলে আমার ঘাড়ে হাত দিয়ে বলতেছে যে মুফতি জুবায়ের আমাকে চিনিস নাকি? বললাম হ্যাঁ চিনি। তো ওনার ওখানে গেছি, যে হ্যাঁ গেছি। তো আমাকে বললো ঠিক আছে, তোরা নিয়ে যেতে হবে আমাদের কাছে। মুফতি জুবায়েরের প্রতিষ্ঠান ইসলামী দাওয়া ইনস্টিটিউটে কিছু টাকা আমি দান করেছিলাম। এই টাকা দান কেন করেছি, এই জন্য আমাকে বিমান বাহিনীর ফিল্ড ইউনিট এসে উঠায় নিয়ে যায়। দান করার পাশাপাশি ধর্মীয় অনুশাসন মেনে জীবনযাপন, দাড়ি রাখা, বিমান বাহিনীর বিকেলের পিটিতে হাফ প্যান্ট পরতে আপত্তি জানানো, নিয়মিত নামাজ আদায় করাই ওই 10 সৈনিকের উপর নজর পড়ে বিমান বাহিনীর ঊর্ধ্বতন মহলের। আর তারই প্রেক্ষিতে তৎকালীন বিমান বাহিনী প্রধান, ভারত এবং হাসিনার এজেন্ট শেখ আব্দুল হান্নানের নির্দেশে গুম করা হয় 10 তরুণ সৈনিককে। গুম করে প্রথমে বিমান বাহিনীর আয়নাঘরে অমানবিক নির্যাতন করা হয় তাদের। এরপর ডিজিএফআই নিয়ন্ত্রিত আয়নাঘরে স্থানান্তর করে মাসের পর মাস নির্যাতন করা হয় 10 সৈনিককে। আমাদেরকে এই ইলেকট্রিক চেয়ারে আমাকে 4টা দিন বসানো হয়। আমাকে হাত ঝুলিয়ে, শুধুমাত্র টোয়ের উপরে, পায়ের টোয়ের উপর আমাকে ঝুলিয়ে তারা অনবরত সামনের থেকে একজন, পিছন থেকে একজন পিটাতে থাকে এবং আমাকে এই নির্গুম রাত কাটানো, একটা লাইট 24 ঘন্টা আমার চোখের সামনে ঝুলানো থাকতো। গুম করে বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি বঙ্গবন্ধুতে অবস্থিত গোপন টর্চার সেল আমাকে নিয়ে যায় এবং সেখানে আমার আরও 9 জন সহকর্মী অবস্থান ছিল। আমাদের টোটাল 10 জনকে শারীরিক ও মানসিকভাবে প্রচুর নির্যাতন করে যেন আমরা তাদের
মন মতো স্টেটমেন্ট এবং জবানবন্দি দিতে বাধ্য হই। ডিজিএফআই আয়নাঘরে আনুমানিক 30 থেকে 35 দিন আমাদেরকে রাখা হয় এবং প্রচণ্ড ধরনের নির্যাতন, মারধর, অকথ্য ভাষায় গালিগালাজ। গুম হওয়া 10 সৈনিকের একজন জাকির, যার প্রসঙ্গ উঠে আসে ইউপিডিএফ সংগঠক মাইকেল চাকমার বক্তব্যেও। আয়নাঘরে বন্দী থাকা দিনগুলোর ভয়াবহতা নিয়ে একটি বেসরকারি টেলিভিশনকে দেয়া সাক্ষাৎকারে জাকিরের প্রসঙ্গ টেনে আনেন মাইকেল চাকমা। ওদের কনভারসেশনটা আমি শুনতাম, আমি জাকির জাকির বলতো ওই লোকটা, তো বলছে ও তখন চিনতে পারছি হ্যাঁ সেটার লোক। তো জাকির একদিন তাকে বললো আমাদেরকে এখান থেকে ছাড়লেও কোর্ট মার্শাল হবে। ভুক্তভোগীরা জানান, গুমের পর বিমান বাহিনীর পক্ষ থেকে তাদের পরিবারকে জানানো হয় বিশেষ ট্রেনিংয়ে আছে তারা, তাই দেখা করা বা যোগাযোগ নিষিদ্ধ। অথচ তখন তারা আয়নাঘরে বন্দী হয়ে মারাত্মক নির্যাতনের মধ্যে ছিলেন। এ সময় সাজানো স্বীকারোক্তি না দিলে ক্রসফায়ারের হুমকি দেয়া হয় তাদের। পরে জীবন বাঁচাতে মিথ্যা স্বীকারোক্তিতে সই করতে বাধ্য হন তারা। সেই স্বীকারোক্তিকে ভিত্তি করে তাদের উপর নামানো হয় একতরফা বিচারের খাড়া, যার নাম ডিস্ট্রিক্ট কোর্ট মার্শাল। একসাথে দুইজন পিটাইতো একসাথে তাদের স্বীকারোক্তি দেওয়ার জন্য যে আমরা মুফতি জুবায়ের আহমেদের সাথে যৌক্তিক কার্যক্রমে সহযোগিতা করছি। এই বিষয়ে ক্রসফায়ার দেওয়ার ভয় দেখাইতো, বলতো যে তোরা কখনোই বেরোতে পারবি না স্বীকারোক্তি না দেওয়া পর্যন্ত। মায়ের দোষ সহ্য করে বাধ্য হয়ে পরবর্তীতে আসলে ওনাদের মন মতো যা চায় ওনারা জানতে সেগুলোই লিখে দিয়ে স্টেটমেন্ট দিয়ে এখান থেকে রেহাই পাই। তারা যেমনটা স্বীকারোক্তি চায়, বিমান বাহিনীর প্রধান যেমনটা স্বীকারোক্তি চায় তেমনটা স্বীকারোক্তি দিয়ে দেয়, অন্যথায় আজীবন এখানে গুম থাকতে হবে অথবা চিরতরে দুনিয়া থেকে হারিয়ে যেতে হবে। এগুলোর পরে আমরা ভীত হয়ে পড়ি এবং আমরা ওদের সাজানো স্বীকারোক্তিতে আমরা স্বীকারোক্তি দিতে বাধ্য হই। ডিস্ট্রিক্ট কোর্ট মার্শালের মাধ্যমে চাকরিচ্যুত করে 10 সৈনিকের মধ্যে 8 জনকে দেয়া হয় 2 বছরের কারাদণ্ড, বাকি 2 জনকে 1 বছর করে সাজা দেয়া হয়। বিমান সৈনিকদের দাবি, যারা তাদেরকে গুম ও নির্যাতন করেছিলেন সেই উইং কমান্ডার আরাফাত, স্কোয়াড্রন লিডার মাশফিক, তারাই পরবর্তীতে কোর্ট মার্শালে তাদের বিপক্ষে আইনজীবীর ভূমিকায় ছিলেন এবং 10 সৈনিকের পক্ষের আইনজীবীও নিয়োগ দিয়েছিলেন ওই কর্মকর্তারাই, যারা কার্যত কোনো ভূমিকাই পালন করেনি আসামিদের পক্ষে। শুধুমাত্র বাদী পক্ষের আইনজীবীদের বক্তব্য শুনেই সাজা দেয়া হয় 10 জনকে। কোর্ট মার্শালে আসলে একটা হাস্যকর বিষয় হলো, যারা আমাদের স্কোয়াড্রন লিডার মুশফিক এবং উইং কমান্ডার আরাফাত, ওনারা আমাদের তদন্তের যে অফিসার ছিল, ওনারাই তদন্তের অফিসার এবং ওনারাই আমাদের কোর্ট মার্শালে আমাদের প্রতিপক্ষ উকিল। উইং কমান্ডার মুশফিক এবং আমাদের এই কোর্ট মার্শালের প্রেসিডেন্ট ছিল গ্রুপ ক্যাপ্টেন সাজ্জাদ, ওনারা দুইজনই শুধুমাত্র প্রতিপক্ষ উকিলের কথা শুনেই ওনারা একতরফা রায় দিয়ে দেয়। আমাদের চোখের সামনে আমরা দেখছি একজন জাজ সে কোর্ট চলাকালীন সময় ঘুমাইতেছে, হাস্যকর একটা ব্যাপার। কোর্ট মার্শাল ট্রায়ালে আমাকে চাকরি থেকে বরখাস্ত এবং 2 বছরের বিনাশ্রম কারাদণ্ডিত করে এবং 24শে মার্চ 2022 সালে আমাকে কেরানীগঞ্জ কেন্দ্রীয় জেলে পাঠায়। সেখান থেকে 2 দিন পরেই 27শে মার্চ 2022 সালে আমাকে কাশিমপুর হাই সিকিউরিটিতে পাঠায়। কোর্ট মার্শালে আমার বিরুদ্ধে সাজা দেওয়া হয় 2 বছরের সশ্রম কারাদণ্ড এবং চাকরি হতে বহিষ্কার করা হয়। সাজানো মামলায় কারাভোগ শেষে 2023 সালে মুক্ত হলেও সমাজে তাদের নতুন পরিচয় জঙ্গি, চাকরিচ্যুত আসামি। চাকরি অবস্থায় ধর্ম পালন করায় এমন বদনাম জুটেছে তাদের কপালে। মুক্তির পর অর্থনৈতিক অবস্থাও ভেঙে পড়ে তাদের। যে কয়েক বছর চাকরি করেছেন ওই সময়ে তাদের পাওনা ন্যায্য প্রভিডেন্ট ফান্ড এবং গুমের আগে জব্দ করা ব্যক্তিগত মালামাল ফেরত চাইলেও সাড়া পাচ্ছেন না তারা। বিমান বাহিনীর হেডকোয়ার্টারে বারবার ঘুরলেও কোনো সমাধান পাননি গুমের শিকার 10 সৈনিক। আমি যে চলে গেছি, আমি কি বড় লোকের সন্তান নাকি? আমি তো গরিবের সন্তান। আর আমার তো কিছুই নাই। 12টা বছর চাকরি করছি, এর মধ্যে কী পাইছি? আমার ডিএসপিতে যে টাকাটা ছিল, আমার পাক্কা 7 মাস ঘোরা লাগছে এর পিছনে। এই ঘটনার পর আমি শারীরিক, মানসিক, অর্থনৈতিক, সামাজিকভাবে খুবই ভেঙে পড়ি এবং আমি বর্তমানে খুবই আর্থিক, সামাজিক, মানসিকভাবে ভেঙে পড়ি। আমাদের প্রভিডেন্ট ফান্ডের টাকা ও আমাদের জিনিসপত্র মালামাল ফেরত চাই। তারা বিভিন্ন অজুহাতে নানান টালবাহানা করে আমাদের জিনিসপত্র ফেরত দেয়নি এবং এখনও আমাদেরকে তারা ঘুরাচ্ছে। চাকরি হারিয়ে নিঃস্ব অবস্থায় তারা আজকে পেরেশানিতে তাদের কষ্টের টাকাগুলো তারা ফিরে পাচ্ছে না। আজকে 11টা মাস আমরা ঘুরতেছি, আমাদেরকে এখনও আমাদের টাকা, আমাদের আইটেমগুলো বাংলাদেশ বিমান বাহিনী ফেরত দেয়নি।
ভুক্তভোগীরা জাতীয় গুম কমিশন ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ জমা দিয়েছেন। এ অবস্থায় সংশ্লিষ্টদের প্রতি বিনা শর্তে চাকরিতে পুনর্বহাল, 5 মাস গুম ও 2 বছরের কারাভোগের ক্ষতিপূরণ, সাবেক বিমান বাহিনী প্রধান শেখ আব্দুল হান্নান সহ দোষীদের বিচার, বিমান বাহিনীর আয়নাঘরের টর্চার সেলগুলো জাতির সামনে উন্মুক্তকরণ এবং চিকিৎসা, নিরাপত্তা ও পুনর্বাসনের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। চাকরিতে পুনর্বহাল সহ আমাদের যে ক্ষতিপূরণ, সেই ক্ষতিপূরণ আমরা দাবি করতেছি এবং আমাদেরকে যাতে চাকরিতে পুনর্বহাল করা হোক, এটা হচ্ছে আমাদের দাবি আর কি। এখানে পাঠাইছে বিমান বাহিনী প্রধান, তৎকালীন বিমান বাহিনী প্রধান ছিল শেখ আব্দুল হান্নান। আমি চাই তদন্ত সাপেক্ষে এই যে ফ্যাসিস্ট সরকারের এই দোসর, স্বৈরাচারের দোসর, ভারতীয় দালাল, এই দালালের বিচার হোক, দৃষ্টান্তমূলক শাস্তি হোক। পাশাপাশি আমার বিষয়টাকে পুনঃতদন্ত করে আমাকে ক্ষতিপূরণ সহ চাকরিতে পুনর্বহাল করা হোক। ডক্টর ইয়ানুস স্যারের কাছে আবেদন জানাচ্ছি, তিনি যেন আমাদের বিষয়টা নতুন করে অনুমোদন করে সুষ্ঠু বিচার এবং তদন্ত করেন এবং আমাদের চাকরি পুনর্বহাল সহ আমাদের গুম এবং আমাদের জেল জুলুমের যে ক্ষতিপূরণ, এই ক্ষতিপূরণের দাবি জানাচ্ছি। অন্যদিকে যেই জুবায়ের আহমেদের দাওয়া প্রতিষ্ঠানে দানের জন্য রোশানলে পড়ে গুম হন 10 সৈনিক, সে মুফতি জুবায়ের আহমেদকেও রাষ্ট্রদ্রোহ বা জঙ্গিবাদের কোনো অভিযোগে অভিযুক্ত করা যায়নি। ফ্যাসিস্ট হাসিনার আমলেই আদালত অভিযোগ থেকে মুক্তি দেয় মুফতি জুবায়েরকে, অথচ তাকে কেন্দ্র করে সাজানো মামলায় সাজা খাটা এই 10 জন এখনো শাস্তিপ্রাপ্ত চাকরিচ্যুত। তাদের দাবি, যার সঙ্গে সম্পর্ক ধরে তাদের বিরুদ্ধে অভিযোগ, সেই যখন নির্দোষ প্রমাণিত, তাহলে তারা কিভাবে অপরাধী থাকেন? উনি এবং ওনার প্রতিষ্ঠানের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহী কোনো অভিযোগ না পেয়ে তাকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়। তো এখন প্রশ্ন হতে পারে, যার মাধ্যমে আমাদেরকে অভিযুক্ত করা হলো, উনি যখন মামলা থেকে খালাস পেয়েছে, অব্যাহতি পেয়েছে, তাহলে আমরাই বা দোষী হলাম কিভাবে? আমরা আসলে যে অপরাধী ছিলাম না, এটাই তার প্রমাণ করে যে মুফতি জুবায়ের আহমেদ ফ্যাসিস্ট সরকারের আমলেই তার মামলা হতে অব্যাহতি পায়। মুফতি জুবায়ের আহমেদ হাফিজউল্লাহর এজেন্ট হিসেবে আমাদেরকে সাব্যস্ত করে তার সাথে আমাদেরকে শাস্তির আওতায় নিয়ে আসে। কিন্তু মাত্র 6 মাসের ব্যবধানে মুফতি জুবায়ের আহমেদ হাফিজউল্লাহ সম্পূর্ণ নির্দোষ প্রমাণিত হয়ে, সম্পূর্ণ খালাস হয়ে তিনি বাড়িতে ফিরে যান। বিমান বাহিনীর এই আয়নাঘর সৃষ্টির অন্যতম কারিগর শেখ আব্দুল হান্নান। শেখ হাসিনা তার আমলে সরকারের বিভিন্ন বাহিনীতে নিজস্ব লোক বসিয়ে ক্ষমতা কুক্ষিগত করার পাঁয়তারা করেছে। হাসিনার নিজস্ব লোকেদের মধ্যে অন্যতম আব্দুল হান্নান। বিমান বাহিনীর প্রধান হওয়ার মতো কোনো যোগ্যতা না থাকলেও হাসিনার নির্দেশ আর ভারতের ইশারায় হান্নানকে বসানো হয় ওই পদে। সচরাচর বিমান বাহিনীর প্রধান হয় কিন্তু ফাইটার এয়ারক্রাফটের যে পাইলট থাকে ওনাদের মধ্য থেকে, বাট উনি ইজ দ্য ফার্স্ট ওয়ান যিনি কিনা যে হেলিকপ্টার থেকে বিমান বাহিনীর প্রধান হিসেবে নিযুক্ত হয়েছেন। শুধুমাত্র উনি যখন বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি মতিউরে ইসলাম বিদ্বেষী অ্যাক্টিভিটিসগুলো এবং হচ্ছে কি সেখানে শেখ মুজিবের এই মূর্তি, মোরাল এবং বিভিন্ন মূর্তি স্থাপন করেছে ইসলামের জন্য, উনি ইসলাম বিদ্বেষী অ্যাক্টিভিটিস, এবং আমাদের কাছে মনে হচ্ছে উনি রয়ের একজন দালাল। এবং এইগুলা প্রাক্তন যে প্রধানমন্ত্রী ছিল ফ্যাসিস্টের কাছে উপস্থাপনা করার পরে ওনাকে বিমান বাহিনীর প্রধান এই চেয়ারে ওনার থেকেও সিনিয়র এবং যুক্ত ব্যক্তি থাকা সত্ত্বেও ওনাকে বিমান বাহিনী প্রদান করা হয়। বিমান বাহিনীর পদে বসে নিজের ইসলাম বিদ্বেষী মনোভাবের প্রমাণ একের পর এক দিয়ে গেছেন হান্নান। ইসলামিক আদর্শিত বিমান কর্মকর্তা কর্মচারীদের জন্য অলিখিত বিভিন্ন নিয়ম করেন তিনি। তারই ধারাবাহিকতায় চাকরিতে ডিউটিরত অবস্থায় নামাজ নিষিদ্ধ করেন হান্নান। একইভাবে কোনো কর্মকর্তা কর্মচারীর চাকরির মেয়াদ 15 বছর না হলে নবীজির সুন্নত মেনে দাড়ি রাখতেও বাধা দেয়া হতো। এমনকি অনেককেই গুম অবস্থায় অন্তর্বাস পরেই নামাজ আদায়ে বাধ্য করা হতো ইসলাম বিদ্বেষী হান্নানের নির্দেশে। অথচ আইন অনুযায়ী ধর্ম পালনে কোনো নিষেধ নেই বিমান বাহিনীতে। পাশের রুমে সেখানে ছিল কর্পোরাল রঞ্জু, যিনি এখনও বিমান বাহিনীতে কর্মরত আছে। ওনাকে অন্তর্বাস পরিয়ে হাত পা বেঁধে মুখে পানি থেরাপি দিচ্ছে এবং সারা রাত ওনাকে মারধর করতেছে। ওনাকে রাত 1টা 2টা পর্যন্ত প্রতিদিন খুব মারধর করা হতো এবং অন্তর্বাস করিয়ে তাকে নামাজ পড়তে দেওয়া হতো অজু ছাড়া। এএফও রুলস হচ্ছে যে একটা ব্যক্তি চাইলেই দাঁড়িয়ে রাখতে পারবে তার এই অনুমতি সাপেক্ষে 4 ইঞ্চি পর্যন্ত,
কিন্তু সে এটাকে বুড়ো আঙ্গুল দেখায়, এয়ারফোর্স রুলসকে সে বুড়ো আঙ্গুল দেখে, অলিখিত একটা নিয়ম করে যে 15 বছর চাকরি যাদের হয়নি তাদেরকে আমি দাঁড়িয়ে রাখতেই দেবো না। এবং পরবর্তীতে সে নিয়ম করছে যে বয়স, ব্যক্তিগত বয়স 40 বছর হতে হবে এবং সার্ভিস ইয়ার অনেক সময় দেখা গেছে যে 40 বছর বয়স হওয়া, কেউ কারো বয়স 25 হয়ে যায়। একটা অঘোষিত নিয়ম ছিল, অফিস চলাকালীন নামাজ পড়া যাবে না। এছাড়া হিন্দু ধর্মীয় উগ্রবাদী সংগঠন ইসকনের বহু কর্মী বিমান বাহিনীতে প্রকাশ্যে কার্যক্রম চালাতো হান্নানের ইশারায়। ভারত, ইসকন এবং হান্নানের কারণেই মুসলিম ধর্মাবলম্বীদের বাধার মুখে পড়তে হতো বলেও অভিযোগ রয়েছে। তো আমি সেটা কি করতাম, যারা এই অমুসলিম ছিল ওদেরকে বলতাম যে হ্যাঁ ইসলাম সঠিক ধর্ম, কোরআন থেকে তাদের দুইটা কথা বলতাম। তো এটাই ছিল ওদের রোশানলে পড়ে গেছিলাম। যারা ইসকন ছিল তারা কী করতো, আমাকে আমার যে এন্টিভিলো ছিল সমীর, সে এসে আমাকে একদিন বলে যে জাকির ভাই আপনি কাইন্ডলি জুনিয়র সবাইকে দাওয়াত দিবেন, মুসলমান সমস্যা নাই, কিন্তু হিন্দুদের কাউকে দাওয়াত দেন না। তো আমি তখন কিছুটা আজ করতে পারি। পরবর্তীতে ও বলার কিছুদিন পরে জুবাইর হুজুর, যিনি অমুসলিমদের দাওয়াত দেয়, উনি গ্রেপ্তার হয়, ঠিক আছে। এবং জুবাইর হুজুরের যে ছিল ওনাকে গ্রেপ্তার করে কালিম সিদ্দিকি, আমরা সবাই জানি ভারত থেকে ওনাকে গ্রেপ্তার করা হয়। এবং এই মোদি আসবে তখন, এরপর জুবাইর হুজুরকে গ্রেপ্তার করা হয়, পরবর্তীতে আমাদেরকে গ্রেপ্তার করা হয় এই রোশানলে। প্রকাশ্যে রুমে তারা মিটিং করে এবং তারা তাদের অনেক ফেসবুকের অনেক প্রোফাইল আছে, যারা অ্যাক্টিভ পারসন, তারা ফেসবুকে ইসকনের ছবি দিচ্ছে, করতেছে। তারপরও তারা সুন্দরভাবে অফিস করতেছে, তাদের কোনো জয়জামেলা নেই, তাদের নিয়ে কোনো মাথা ব্যথা নেই। হাসিনার পতনের পর 3000 কোটি টাকা আত্মসাৎ করে দেশ থেকে পালিয়েছেন সাবেক বিমান বাহিনীর প্রধান শেখ হান্নান। তবে তার অন্যায়ের শিকার দেশপ্রেমিক সৈনিকরা এখনো ভুগছেন। নতুন বাংলাদেশে সবার ন্যায্যতা পাওয়ার অধিকার রয়েছে, তাই ন্যায় বিচার পাওয়ার অপেক্ষায় রয়েছেন হান্নানের রোশানলের শিকার 10 ধার্মিক বিমান সৈনিক। একটি রাষ্ট্র যদি তার সৎ, বিশ্বাসী ও দেশপ্রেমিক বিমান সৈনিকদের স্রেফ দাড়ি রাখা বা দান করার কারণে সন্ত্রাসী আখ্যা দেয়, তবে প্রশ্ন ওঠে সেই রাষ্ট্র কার? এ ব্যাপারে বিমান বাহিনীর সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেও সাড়া পাওয়া যায়নি কারো। আল্লাহ হাফেজ।